রুদ্র বুঝে যায় সব শেষ। রুদ্র চিৎকার করে, তুমি বুঝবে না, ও ও আমার হওয়া উচিত ছিল। ভালোবাসা জেতা যায় না, পাওয়া যায়। রুদ্র নীরব হয়ে যায়। সব ভালোবাসা পবিত্র নয়। কিছু ভালোবাসা নিজের স্বার্থে অন্যকে ভাঙে, কিন্তু যে সত্য নিজের জায়গা ধরে রাখে সে শেষ পর্যন্ত জিতে যায়। রাতে নীরবতা, দূরে পুলিশের সাইরেন। রুদ্র দাঁড়িয়ে আছে, চোখে হারানোর আতঙ্ক, মুখে পরাজয়। আমি আমি শুধু একা হতে চাইনি। একাকিত্বের ওষুধ কখনো অন্য মানুষের জীবন নষ্ট করা হতে পারে না। রেকর্ডিং, এডিটেড অডিও রিপোর্ট, সব প্রমাণ সামনে আসে। রুদ্র আর কিছু বলতে পারে না। সব শেষ হওয়ার পর রুফটপটা আবার নীরব। অর্জুন সোহিনীর দিকে তাকায়। হাই, আমি বিদেশ রাহুল। আপনারা আজকে শুনতে চলেছেন আজকের বিশেষ নিবেদন, আমার লেখা অর্থাৎ বিদেশ রাহুলের লেখা অভিমানী আলো ছায়া। আর বন্ধুদের সাথে গল্পটা শেয়ার করতে মোটেই ভুলবেন না। তাহলে শুরু করা যাক। কিছু ভালোবাসা শব্দে নয়, নীরবতায় বেশি কথা বলে। আর কিছু অভিমান চিৎকার করে না, শুধু ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। আজ এমনই এক সন্ধ্যার গল্প, যেখানে বৃষ্টির শব্দের আড়ালে জমে উঠেছিল ভালোবাসার ভুল বোঝাবুঝি। সোহিনী আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো শাড়ির আঁচল ঠিক করে। ডাইনিং টেবিলে মোমবাতি, অর্জুনের প্রিয় খাবার, দুটো প্লেট, সব প্রস্তুত। 2 বছর এখনো ওর জন্য সাজতে গিয়ে আমার হাত কাঁপে কেন আমি জানি না। ঘড়িতে সময় রাত 9:45। হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে এক লাইনের টেক্সট, লেট, ক্রাইসিস অ্যাট ওয়ার্ক, ডিনার ইজ ক্যান্সেলড। সোহিনীর চোখ দুটো মুহূর্তে ভিজে ওঠে। ক্যান্সেলড? আজকের দিনটা? সে ফোনটা চুপ করে টেবিলে রেখে দেয়। মোমবাতির আলো কাঁপতে থাকে, ঠিক তার মনের মতো। একটা কল, দুটো কল। সোহিনী ফোন সাইলেন্ট করে দেয়। আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেলাম? রাত 11:30। দরজা খুলে ভেজা কোটে দাঁড়িয়ে অর্জুন। সে থমকে যায়। সাজানো টেবিল, নিভে যাওয়া মোমবাতি, আর সোহিনীর চুপচাপ মুখ। সোহিনী, অর্জুন কাছে আসে। আমি জানি দেরি হয়ে গেছে। ঠিক আছে। এই দুটো শব্দের মাঝে জমে ওঠে পাহাড় সম দূরত্ব। বাইরে বৃষ্টি, ভিতরে আরও ভারী নীরবতা। হঠাৎ অর্জুন সোহিনীর হাত ধরে থামায়। আমি আজ সবচেয়ে বড় ভুলটা করেছি, কাজের জন্য নয়। আমি ভুলে গিয়েছিলাম তুমি আমার আপডেট নও, তুমি আমার মানুষ। সোহিনী চমকে তাকায়। আমার এক সহকর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। হাসপাতাল, ডাক্তার, পরিবার সব সামলাতে গিয়ে মাথা কাজ করেনি। কিন্তু তোমাকে এই শুকনো মেসেজটা পাঠিয়ে আমি তোমার ভালোবাসাটাকে ছোট করে ফেলেছি। কথাগুলো বলতে বলতে অর্জুনের গলাও ভেঙে যায়। সোহিনীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। আমি শুধু চেয়েছিলাম তুমি বলো আমি আছি। একটু দেরি হচ্ছে এইটুকু। অর্জুন তাকে জড়িয়ে ধরে। আমি আছি সব সময়। তারা দুজনে ঠান্ডা হয়ে যাওয়া খাবার ভাগ করে নেয়। মোমবাতি আবার জ্বলে ওঠে। সব অভিমান খারাপ নয়, কিছু অভিমান শুধু মনে করিয়ে দেয় ভালোবাসার যত্ন নিতে হয় প্রতিদিন। একটা শুকনো মেসেজ, কিছু না বলা কথা, আর অভিমান জমে থাকা এক রাত। কিন্তু কিছু প্রশ্ন এখনও রয়ে গেছে। সব অভিমান কি শুধু ভুল বোঝাবুঝি থেকেই আসে? সকাল হয়ে গেছে। অর্জুন ঘুম ভাঙিয়ে দেখে সোহিনী পাশে নেই। রান্নাঘরে গিয়ে দেখে সোহিনী চা বানাচ্ছে, চোখ দুটো ফোলা। ঘুমাওনি? ঘুম এলো না। চায়ের কাপ দুটো টেবিলে রাখা হয়, কিন্তু দুজনের মাঝখানে যেন অদৃশ্য দেওয়াল। হঠাৎ সোহিনী কথা বলে ওঠে। এই প্রথম নয় অর্জুন, আগেও অনেকদিন তুমি বিজি ছিলে। আমি তখন কিচ্ছু বলিনি, কারণ ভালোবাসি। অর্জুন চুপ করে শোনে। কিন্তু ধীরে ধীরে মনে হতে শুরু করেছিল আমি কি তোমার জীবনে শুধু একটা অভ্যেস হয়ে যাচ্ছি। এই কথাটা অর্জুনকে গভীরভাবে আঘাত করে। অর্জুন চেয়ার টেনে সোহিনীর সামনে বসে। আমি ভয় পেতাম সোহিনী, ভাবতাম
সব দায়িত্ব আমার কাঁধে। ভালোবাসার কথা বললে হয়তো আমি দুর্বল হয়ে পড়ব, কিন্তু কাল রাতে বুঝেছি ভালোবাসা লুকিয়ে রাখাই আসল দুর্বলতা। সোহিনীর চোখে আবার জল। সোহিনী ধীরে ধীরে বলে, আমি রাগ করিনি তোমার দেরিতে আসার জন্য। আমি ভেঙে পড়েছিলাম, কারণ মনে হয়েছিল আমি একা। অর্জুন তার হাত শক্ত করে ধরে। আমি আর কখনো তোমাকে একা অনুভব করতে দেব না। কাজ থাকলেও আমি তোমার মানুষ হয়ে থাকব। আজ অফিস ছুটি নিয়েছি, কেন? কারণ আজ আমাদের বিবাহ বার্ষিকী। কালটা নষ্ট হয়েছে, আজটা আমি ঠিক করতে চাই। সোহিনী প্রথমবার মন খুলে হাসে। ভুল বোঝাবুঝি জন্ম দেয় অভিমান, অভিমান জন্ম দেয় নীরবতা। কিন্তু ভালোবাসা যদি সত্যি হয়, সে নীরবতার মধ্যেও পথ খুঁজে নেয়। অর্জুন সোহিনীর চোখে কাপড় বেঁধে দেয়। এই, কোথায় নিয়ে যাচ্ছ? চুপচাপ থাকো, আমি কথা বলবো কম, কাজ বলবে বেশি। দরজা খুলতেই ছাদের ছোট্ট গার্ডেন, সাদা ফুল, ফেয়ারি লাইট আর একটা ছোট টেবিল। সোহিনীর চোখে বিস্ময়। টেবিলের উপর একটা চিঠি। ম্যাচেসে আমি ফেল করেছিলাম, তাই আজ শব্দগুলো কাগজে লিখেছি। সোহিনী চিঠি খুলে পড়ে, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার শান্তি। কাজ আমাকে ব্যস্ত রাখে, কিন্তু তুমি আমাকে মানুষ করে রাখো। চিঠি শেষ হতেই সোহিনীর চোখ ভিজে যায়। আমি শুধু ভালোবাসা চাইনি, আমি চেয়েছিলাম নিশ্চিত হতে। আমি এখনো তোমার কাছে জরুরি। অর্জুন তার কপালে কপাল ছুঁয়ে দেয়। আজ থেকে যদি আমি দেরি করি, আমি আগে তোমাকে জানাবো। কারণ ভালোবাসা অপেক্ষা করাতে পারে, কিন্তু নিশ্চয়তা ফেলতে পারে না। শেষ বিকেল দুজনে পাশাপাশি বসে শহরটা দেখে। কাল যদি তুমি ওই মেসেজটা না পাঠাতে, তাহলে আজ আমি বুঝতেই পারলাম না ভালোবাসা শুধু থাকা নয়, ভালোবাসা প্রকাশ করা। সোহিনী তার কাঁধে মাথা রাখে। সব সম্পর্কেই আলো আর ছায়া থাকে, কিন্তু যারা একে অপরের হাত ধরে থাকে তারা জানে ছায়া আসলে আলো থাকলেই হয়। সব গল্প শেষ হয় না, সব ঠিক হয়ে গেলে কিছু গল্প তার পরেও হাঁটে, যেখানে ভালোবাসা প্রতিদিন নতুন করে প্রমাণ দিতে হয়। কিছুদিন পর, কয়েকদিন কেটে গেছে। সোহিনী এখন আগের মতোই হাসে, কিন্তু আগের মতোই কি নিশ্চিন্ত? অর্জুন অফিসে যাওয়ার সময় লক্ষ্য করে সোহিনী আর আগের মতো জিজ্ঞেস করে না কটায় ফিরবে। সে শুধু বলে, খেয়াল রেখো। এই পরিবর্তন অর্জুনের চোখ এড়ায় না। এক সন্ধ্যায় সোহিনী এক বারান্দায় একা দাঁড়িয়ে, হালকা বাতাসে চুল উঠছে। আমি ওকে বিশ্বাস করি, তবু কেন যেন ভয় হয়, আবার যদি আমি গুরুত্ব হারাই। অর্জুন পেছন থেকে এসে দাঁড়ায়। কি ভাবছো? কিছু না। কিছু না, আসলে অনেক কিছু। রাতের খাবারের সময় অর্জুন, যদি একদিন তোমার কাজ আর আমাকে দুজনের একটাকে বেছে নিতে হয়, তুমি কি করবে? একটা প্রশ্ন হঠাৎ কিন্তু গভীর। অর্জুন চুপ করে যায়। আমি চাই না এমন দিন আসুক। কিন্তু এলেই বা। অর্জুন ধীরে বলে, আমি বড় হয়েছি দায়িত্ব নিতে নিতে। সবসময় শিখেছি কাজ আগে, অনুভূতি পরে। সে সোহিনীর দিকে তাকায়। কিন্তু তোমাকে ভালোবাসে শিখেছি কিছু মানুষকে পরে রাখা যায় না। সোহিনীর চোখে জল। অর্জুন নিজের ফোনটা টেবিলে রেখে দেয়। আজ থেকে একটা নিয়ম করি, আমি শুধু জানাবো না কোথায় আছি, আমি জানাবো কেমন আছি। সোহিনী প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমি আর রাগ জমিয়ে রাখবো না, কষ্ট হলে বলবো। দুজনের হাত ধীরে ধীরে জড়িয়ে যায়। সোহিনী বলে, জানো, আলো ছায়া আসলে খারাপ না। ছায়া না থাকলে আলোও বোঝা যায় না। আর আলো না থাকলে ছায়া ভয় লাগায়। রাতে শুয়ে আজ তুমি সময় বের করেছো, এইটুকু আমার জন্য বড়। অর্জুন তার হাত ধরে। আমি পারফেক্ট হব না, কিন্তু আমি চেষ্টা ছাড়বো না। ভালোবাসা মানে শুধু রোমান্টিক মুহূর্ত নয়, ভালোবাসা মানে প্রতিদিন কাউকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত। এই গল্পটা তাই শুধু অভিমান ভাঙার নয়, এই গল্পটা ভালোবাসা টিকিয়ে রাখার। ভালোবাসা যখন একটু স্থির হয়, তখনই জীবনের নতুন মানুষ এসে নীরবে প্রশ্ন তুলে দেয়,
এই সম্পর্ক কি সত্যি শক্ত? মায়া অর্জুনের অফিসে নতুন প্রজেক্ট লিড, স্মার্ট, আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী। সে অর্জুনকে পেশাগতভাবে সম্মান করে, কিন্তু তার উপস্থিতি সোহিনীর মনে এক অজানা অস্থিরতা এনে দেয়। অর্জুন ফোনটা টেবিলে রেখে বাথরুমে যায়। হঠাৎ স্ক্রিনে ভেসে ওঠে একটি মেসেজ। Great work. Today could not have done it without you. সোহিনীর চোখ আটকে যায় নামটায়। মায়া, কে সে? সে ফোন স্পর্শ করে না, কিন্তু মনটা ছুঁয়ে যায়। রাতের খাবারের সময় আজ অফিসে নতুন কেউ এসেছে? অর্জুন অনায়াসে বলে, হ্যাঁ মায়া, প্রজেক্ট লিড, খুব ফোকাসড। এই খুব ফোকাসড শব্দটা সোহিনীর কানে ভারী লাগে। ও তাই নাকি? সে আর কিছু বলে না, কিন্তু চুপ থাকা মানেই শান্ত থাকা নয়। মায়া ফোনে কথা বলছে। Arjun is reliable. Rare quality these days. সহকর্মী হাসে। Married, you know. I know, and I respect that. কিন্তু সম্মান আর দূরত্ব সবসময় সমান থাকে না। রাতে সোহিনী বারান্দায়। আমি কি আবার অকরণে ভাবছি, নাকি এইবার আমার ভয়টা অযৌক্তিক নয়? সে নিজেকেই প্রশ্ন করে, বিশ্বাস করব না নিজের মনকে রক্ষা করব। এক সন্ধ্যায় সোহিনী হঠাৎ বলে, অর্জুন, আমি মায়াকে নিয়ে অস্বস্তি বোধ করছি। অর্জুন অবাক হয়, কিন্তু বিরক্ত নয়। ধন্যবাদ বলার জন্য। তুমি যদি চুপ থাকতে তাহলে আমি বুঝতেই পারতাম না। এই কথাটা সোহিনীর বুক হালকা করে। অর্জুন ধীরে বলে, মায়া আমার সহকর্মী, কিন্তু তুমি আমার অধিকার। সে ফোনটা এগিয়ে দেয়। আমার জীবন লুকোনোর কিছু নেই। সোহিনী ফোন নেয় না। আমি নজরদারি করতে চাই না, আমি ভরসা করতে চাই। একদিন অফিসের ক্যান্টিনে মায়া অর্জুনকে বলে, You talk about your wife differently. It shows. টে মাই হোম। মায়া মাথা নেড়ে বলে, Lucky woman. এইবার কথাটায় কোনো ব্যর্থতা নেই। রাতে সোহিনী অর্জুনের কাঁধে মাথা রাখে। আজ আমি বুঝেছি, বিশ্বাস মানে ভয় না থাকা নয়, বিশ্বাস মানে ভয় নিয়েও পাশে থাকা। অর্জুন তার কপালে চুমু দেয়। সব নতুন মানুষ শত্রু হয় না। কিছু মানুষ আসে আমাদের সম্পর্কটা কতটা শক্ত তা বুঝিয়ে দিতে। সব শত্রু সামনে দাঁড়িয়ে আঘাত করে না, কিছু মানুষ পাশে দাঁড়িয়ে নীরবে বিশ্বাসটা ভেঙে দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর চক্রান্ত, যেটা ভালোবাসার চোখ দিয়েই সত্যকে মিথ্যে বানায়। সোহিনীর কলেজ জীবনের পুরনো পরিচিত রুদ্র, ভদ্র, পরিশীলিত, কথা বলায় বিশ্বাসযোগ্য, কিন্তু ভেতরে একতরফা ভালোবাসা আর অসুস্থ অধিকারবোধ লুকিয়ে আছে। সে মনে করে সোহিনীর আমারই হওয়া উচিত ছিল। কফি শপ, হালকা কোলাহল। সোহিনী একা বসে। হঠাৎ, রুদ্র, তুমি এখানে? কয়েক বছর পর দেখা, ভাগ্যই বোধ হয়। এই ভাগ্য শব্দটার ভিতরে অন্য অর্থ লুকিয়ে থাকে। তুমি আগের মতো নেই, চোখে একটা ক্লান্তি। সোহিনী অবাক হয়। এত সহজে বোঝা যায়? যাকে কেউ সত্যি দেখে সে বুঝতে পারে। এই বাক্যটা সোহিনীর মনে দাগ কাটে। কয়েকদিন পর রুদ্র হঠাৎ বলে, একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবে না তো? সোহিনী মাথা নাড়ে। অর্জুন কি সত্যিই সবসময় অফিসে থাকে? সোহিনীর বুকের ভেতর অজানা অস্বস্তি। মানে? রুদ্র ফোন বের করে। ফোনের স্ক্রিনে কিছু ছবি, অর্জুন আর মায়া একই ফ্রেমে অফিসের বাইরে। আমি ভুলও হতে পারি, কিন্তু সত্য লুকানোর জন্যই তো মানুষ কখনো কখনো ব্যস্ত থাকে। এই ছবিগুলো ইচ্ছাকৃতভাবে এমনভাবে তোলা যাতে বাস্তবতা আড়াল হয়ে যায়। সোহিনীর মাথার ভেতর শব্দ, লেট, ক্রাইসিস অ্যাট ওয়ার্ক, বিজি, প্রজেক্ট লিড, সব পুরনো ভয় একসাথে ফিরে আসে। আমি কি আবার নিজেকে বোকা বানাচ্ছি? রুদ্র ধীরে ধীরে কাছে আসে, কথায়, সময় দিয়ে, সহানুভূতিতে। আমি চাই না তুমি কষ্ট পাও। যদি কখনো মনে হয় তুমি একা, আমি আছি।
এই আমি আছি কথাটার ভিতর লুকিয়ে থাকে দখল নেওয়ার চেষ্টা। অর্জুন খেয়াল করে সোহিনী কম কথা বলছে, চোখে প্রশ্ন, মুখে নীরবতা। কিছু হয়েছে? কিন্তু এই নাই সবচেয়ে বড় মিথ্যে। একদিন সোহিনীর ফোনে একটি অডিও আসে, অর্জুনের কণ্ঠে কাটা ছেঁড়া কথা, যা এডিট করা। সবসময় বাড়িতে থাকতে ভালো লাগে না। রুদ্র শান্ত কণ্ঠে বলে, আমি চাই না তুমি এভাবে জানো, কিন্তু সত্য তো লুকানো যায় না। রাতে সোহিনী হঠাৎ বলে, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো অর্জুন? অর্জুন অবাক। এই প্রশ্ন কেন? কারণ আমি আর নিশ্চিত নই। এই কথাটা অর্জুনকে ভিতর থেকে ভেঙে দেয়। একাই দাঁড়িয়ে রুদ্র ফিসফিস করে, ভালোবাসা ভাঙতে সময় লাগে না, শুধু একটু সন্দেহই যথেষ্ট। তার চোখে অদ্ভুত তৃপ্তি। সবচেয়ে বড় চক্রান্ত হাত ধরে নিয়ে আসে না, মনে জায়গা করে নেয়। আর যখন বিশ্বাসে ফাটল ধরে, ভালোবাসা নিজেই প্রশ্ন হয়ে দাঁড়ায়। সব সত্য একসাথে সামনে আসে না, কিছু সত্য দেরি করে আসে, আর ততক্ষণে বিশ্বাসটা প্রায় নিঃশ্বাস নিতে ভুলে যায়। অর্জুন ঘুম ভাঙিয়ে দেখে সোহিনী পাশে নেই। রান্নাঘরের টেবিলে একটা ছোট চিরকুট। আমি কিছুদিন মায়ের কাছে থাকবো, নিজেকে বুঝতে চাই। অর্জুনের হাত কেঁপে ওঠে। নিজেকে বুঝতে? তাহলে আমাকে কোথায় রাখলে? গ্রামের বাড়ি, নীরব দুপুর, মায়ের পাশে বসে সোহিনী। মা তার মাথায় হাত রাখে। মনটা ভারী লাগছে। আমি জানি না মা, আমি কাকে বিশ্বাস করব? মা কিছু বলে না, কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর। রুদ্র নিয়মিত ফোন করে। একদম ঠিক করেছো, নিজেকে দূরে রাখলে সত্য পরিষ্কার হয়। সোহিনী চুপ করে শোনে। কিছু মানুষ সম্পর্কের ভেতর থেকেও একলা করে দেয়। এই কথাগুলো সোহিনীর মনে বিষ হয়ে জমে। ফাঁকা ঘর, অর্জুন একা বসে, ফোন হাতে, অগণিত মিসড কল, কোনো উত্তর নেই। আমি কি করলাম সোহিনী? ভুলটা কোথায়? সে অফিসেও মন দিতে পারে না। অফিসে মায়া লক্ষ্য করে অর্জুন চুপচাপ, ভেঙে পড়া। Everything okay? মাই ম্যারেজ ইজ নট। মায়া থমকে যায়। Someone's trying to make you look guilty? এই প্রশ্নটা অর্জুনের মাথায় প্রথম আলো জ্বালায়। মায়া ফোনে একটা ছবি দেখায়, রুদ্রকে, অফিস বিল্ডিংয়ের সামনে। He came here once, asked about you. Strangely, personal questions. অর্জুনের বুক ধকধক করে ওঠে। রুদ্র? সব টুকরো ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করে। রাত, সোহিনী একা বিছানায়। যদি সব মিথ্যে হয়, আর যদি সব সত্যিও হয়? দুদিকেই কষ্ট। সে অর্জুনের পুরনো ভয়েস নোট শোনে। তুমি আমার শান্তি সোহিনী। চোখ ভিজে যায়। রুদ্র অনুভব করে সোহিনী আর আগের মতো নির্ভরশীল নয়। এখন শেষ করতেই হবে, না হলে সত্য বেরিয়ে যাবে। তার চোখে অস্থিরতা। অর্জুন একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। যদি আমাকে দোষী বানানো হয়, আমি লড়ব, কারণ আমি নির্দোষ। কিছু সম্পর্ক ভাঙে চিৎকারে, আর কিছু ভাঙে নীরব সন্দেহে। কিন্তু যখন সত্য নিজের পথ খুঁজতে শুরু করে, মিথ্যের দিন গোনা শুরু হয়। যখন মিথ্যে ভেঙে পড়ে, তখন সে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ হারানোর ভয় মানুষকে অমানুষ করে তোলে। সোহিনী শহরে এসেছে কিছু কাগজপত্র আনতে। হঠাৎ সোহিনী, দুজনেই থমকে যায়। তুমি এখানে কেন? তোমার সঙ্গে কথা বলার জন্য। কথা বললে কি সব ঠিক হয়ে যায়? এই প্রশ্নের উত্তর অর্জুনের কাছে নেই, শুধু সত্য আছে। অর্জুন ধীরে বলে, আমি জানি তুমি যা দেখেছ শুনেছ সব মিলিয়ে আমাকে দোষী বানাচ্ছে। সোহিনী চোখ নামায়। আমি বিশ্বাস করতে চাই, কিন্তু প্রতিবার মনে হয় আমি নিজেকে ঠকাচ্ছি। আমাকে একটা সুযোগ দাও সব প্রমাণ করার। সোহিনী কোনো উত্তর দেয় না। রুদ্র ফোন করে সোহিনীকে। আমি চাইনি তোমরা দেখা করো। মানে? অর্জুন ভালো মানুষ নয়, আমি প্রমাণ দিতে পারি,
কিন্তু তার আগে তুমি আমার সঙ্গে একবার দেখা করো। এইবার রুদ্রের কণ্ঠে চাপা হুমকি। অফিসে মায়া আইটি টিমের সাহায্যে অডিও ফাইলটা পরীক্ষা করায়। Voice is nice, but the file is edited. Someone framed him. মায়া অর্জুনকে ডাকে। অর্জুন, তোমাকে ফাঁসানো হয়েছে। সে সব রিপোর্ট দেখায়। অর্জুনের চোখ ভিজে যায়। আমি জানতাম কেউ ইচ্ছে করে আমাদের আলাদা করতে চাইছে। মায়া নিজেই সোহিনীর সঙ্গে দেখা করে। আমি জানি আমাকে বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা দেখুন। সে এডিটিং রিপোর্ট এগিয়ে দেয়। সোহিনীর হাত কাঁপে। তাহলে সবটাই কি মিথ্যে? মায়া ধীরে বলে, সব নয়, মিথ্যা এমনভাবে সাজানো হয়েছে যাতে সত্যটাও সন্দেহ লাগে। রুদ্র বুঝতে পারে নিয়ন্ত্রণ হাতছাড়া হচ্ছে। এখন না করলে আর হবে না, সে সোহিনীকে মেসেজ করে। না হলে এমন সত্য জানবে যা সহ্য করতে পারবে না। এই বার্তায় ভালোবাসা নেই, আছে দখলের আগ্রাসন। আমি আর পালাবো না, সত্য যাই হোক আমি মুখোমুখি হব। রুদ্রকে রিপ্লাই দেয়, আমি আসছি। অর্জুন জানে না সোহিনী কোথায় যাচ্ছে। রুদ্র জানে না তার সব চাল ধরা পড়ে গেছে। আর সোহিনী জানে আজ রাতেই তার জীবনের সবচেয়ে বড় সত্য সামনে আসবে। মিথ্যে যতই নিখুঁত হোক, তার একটা দুর্বল মুহূর্ত থাকে। আর সত্য, সে ধীরে হাঁটে কিন্তু থামে না। কিছু মানুষ ভালোবাসার কথা বলে শুধু দখল করার জন্য, আর কিছু মানুষ নীরবে সহ্য করে কারণ তারা বিশ্বাস করতে চায়। আজ এই দু ধরনের মানুষের মুখোমুখি দাঁড়ানোর রাত। পুরনো রুফটপ ক্যাফে, প্রায় রাত 10:30। রুফটপটা প্রায় ফাঁকা। রুদ্র আগে থেকেই দাঁড়িয়ে। তুমি এলে, আমি জানতাম। আমি সত্য জানতে এসেছি, আর কিছুই না। রুদ্র চারদিকে তাকায়, নিশ্চিত হয় কেউ নেই। সত্য, সত্য তো একদিন আগেই দেখেছিলাম। তুমি ভুল মানুষটার সঙ্গে আছো। তুমি কে ঠিক করার? রুদ্রর কণ্ঠ বদলে যায়, নরম ভাব উধাও। কারণ আমি তোমাকে ওর থেকেও বেশি বুঝি। এই কথায় সোহিনীর শরীর ঠান্ডা হয়ে যায়। কলেজে তুমি যখন কাঁদতে আমি পাশে ছিলাম। তুমি সেটা ভুলে গেলে, কিন্তু আমি ভুলিনি। সাহায্য মানে অধিকার নয়। রুদ্রর চোখ লাল হয়ে ওঠে। কিন্তু তুমি ওকে বেছে নিয়েছো যে তোমাকে সময়ই দেয় না। অডিওটা, ছবিগুলো সব তুমি করেছো, তাই তো? হ্যাঁ, কারণ আমি ওকে সারাতে পারলে তুমি আমারই হবে। এই স্বীকারোক্তি সোহিনীর বুক চিরে দেয়। তুমি আমাকে ভালোবাসোনি রুদ্র, তুমি আমাকে চাইতে একটা জিনিসের মতো। রুদ্র এগিয়ে আসে। আমি তোমাকে রক্ষা করতে চেয়েছি। ভয় দেখিয়ে রক্ষা করা যায় না। হঠাৎ সোহিনী ফোন অন করে। এই কথাগুলো সব রেকর্ড হচ্ছে। রুদ্র থমকে যায়। তুমি? আমি আর দুর্বল নই। রুদ্র পিছনে সরে। সোহিনী, তুমি এখানে কিভাবে? সত্যের পিছনে গেলে ঠিক জায়গায় আসতে হয়। রুদ্র বুঝে যায় সব শেষ। রুদ্র চিৎকার করে, তুমি বুঝবে না। ও ও আমার হওয়া উচিত ছিল। ভালোবাসা জেতা যায় না, পাওয়া যায়। রুদ্র নীরব হয়ে যায়। সব ভালোবাসা পবিত্র নয়। কিছু ভালোবাসা নিজের স্বার্থে অন্যকে ভাঙে। কিন্তু যে সত্য নিজের জায়গা ধরে রাখে, সে শেষ পর্যন্ত জিতে যায়। রাতে নীরবতা, দূরে পুলিশের সাইরেন। রুদ্র দাঁড়িয়ে আছে, চোখে হারানোর আতঙ্ক, মুখে পরাজয়। আমি শুধু একা হতে চাইনি। একাকিত্বের ওষুধ কখনো অন্য মানুষের জীবন নষ্ট করা হতে পারে না। রেকর্ডিং, এডিটেড অডিও রিপোর্ট, সব প্রমাণ সামনে আসে। রুদ্র আর কিছু বলতে পারে না। সব শেষ হওয়ার পর রুফটপটা আবার নীরব। অর্জুন সোহিনীর দিকে তাকায়। আমি জানি আমার দোষও কম নয়। সোহিনী চুপ করে থাকে। আমি যদি সময় দিতে শিখতাম, তাহলে কেউ মাঝখানে ঢুকতে পারতো না। এই স্বীকারোক্তিতে কোনো নাটক নেই, আছে সত্য। সোহিনী ধীরে বলে, আমি ভুল করেছি সন্দেহ করে, কিন্তু তার চেয়েও বড় ভুল ছিল আমি তোমার সঙ্গে কথা বলিনি। ভালোবাসা মানে শুধু বিশ্বাস নয়, ভালোবাসা মানে প্রশ্ন করার অধিকারও। অর্জুন মাথা নোয়ায়। কিছুক্ষণ চুপ থাকার পর, আমি চাই আমরা কিছুদিন আলাদা থাকি। অর্জুন চমকে যায়। এত কিছুর পরেও? ভেঙে যাওয়ার জন্য নয়, নিজেকে আবার খুঁজে পাওয়ার জন্য। এই কথাটা কষ্ট দেয়, কিন্তু ভাঙে না।
কয়েক মাস কেটে যায়। সোহিনী নিজের কাজ, নিজের জগৎ খুঁজে নেয়। ওর জন্য বদলায়। কম কাজ নয়, কিন্তু কাজের ভিড়ের মধ্যেও মানুষটা রাখে। কখনো কখনো দুজনেই একই আকাশের দিকে তাকায়। এক সন্ধ্যায় একই কফি শপ। এইবার কেউ কাউকে ডাকেনি, চোখাচোখি হয়। চা? হ্যাঁ, এই এক শব্দে পুরনো অভিমান নেই, আছে পরিচিত স্বস্তি। আমি বদলেছি, পুরোটা না, কিন্তু চেষ্টা করছি। আমিও শিখেছি চুপ থাকা সবসময় শান্তি নয়। দুজনের হাত আস্তে ছুঁয়ে যায়। ভালোবাসা মানে নিখুঁত মানুষ পাওয়া নয়। ভালোবাসা মানে ভাঙার পরেও একই মানুষকে নতুন করে বেছে নেওয়া। অভিমানী আলো ছায়া এমনই এক গল্প, যেখানে আলো আর ছায়া দুজনেই থেকে যায়, কিন্তু হাত ছাড়ে না।